কিন্তু আম্মু কিছুক্ষণ পরেই বলল, তোমার আসাটা উচিত হচ্ছে না। আবুও একই কথা বলল, এমনকি বাড়ির সবাই, আত্মীয় স্বজনরাও। শামীমের কথাগুলো কানে বাজতে লাগলো, মুখে মুখে দাঁড়াও। বিমানে বসে আমি সেই হলুদ শাড়ির ছবিটা দিকে তাকিয়ে রইলাম। আগে জেদি আর উদ্ধত সেই ছেলেটা কুঁকড়ে ছোট হয়ে গেছে। এটা কি তারা মানতে পারছে না বলে এত প্রতিক্রিয়া? পাশের বাড়ির সাথে আমাদের যে ঝগড়া, যে হিংসা রেষারেষি আর মুখ দেখাদেখি বন্দির ইতিহাস, তা এক নিমেষে মুছে ফেলা কোনো জাদুমন্ত্র আমার জানা নেই। কিন্তু আমি জানি ওই বিষণ্ণ চোখের গভীরে এমন কিছু একটা আছে যা আমি পড়তে পারবো। আমি পারবই। ঢাকা বিমানবন্দরে যখন নামলাম তখন ভোরের আলো ফুটেছে কুয়াশাচ্ছন্ন ঢাকা শহরটাকে, সেদিকে বড্ড আপন মনে হলো। গাড়িতে বসে আমি শুধু ভাবছিলাম যে দরজার এক সময় আমি অবজ্ঞার থুথু ছিটিয়েছি, আর সেই দরজার করা সাহস কি আমার হবে? গুলশানের ফ্ল্যাট গিয়ে উঠলাম। বাবা আর মায়ের যত কাছের মানুষ সবাই তখন বাড়িতে উপস্থিত। আমি আবহাওয়াটা টের পেয়েছিলাম। বাড়িতে পা রাখার পরপর সবাই আকাশ থেকে পড়েছে আমার কথা শুনে। যোগ্যতা অযোগ্যতার মাপকাঠিতে সারাদিন মাপজোক হলো। আমি চুপচাপ সবার কথা শুনলাম। বিকেলে পাকা কথা জানিয়ে দিলাম, বিয়ে যদি করতেই হয় ওই মেয়েকেই করব। আমার নিষেধা শুনে আমার জেদ আরও বেড়ে গিয়েছিল। আমি রাগে ক্ষোভে তখন অন্ধ। তারপর ফিরলাম সেই গ্রামে। গাড়ি থেকে নামা মাত্র পেলাম তার খালি পায়ে ফেরিওয়ালার সামনে দাঁড়িয়ে চলছিল চুল নিয়ে দরদরাদরি। কত সাধারণ একটা দৃশ্য, তাই না? অথচ আমার চোখে দেখা সবচেয়ে বিরল দৃশ্য ছিল সেটি। তারপর সে আমাকে দেখেও অবজ্ঞা করে চলে গেল। স্যুটেড বুকেট কর্পোরেটর পোশাকের মানুষটি তার কাছে তখন শুধু একজন ঘৃণিত মানুষ। আর যে যুদ্ধ চলছেই, তখন আমি যুদ্ধ করেছি তাকে সাথে একটু দেখা করার, কথা বলার, কিন্তু সে এড়িয়ে যেতে লাগলো। অনেক কষ্টে ফোন নাম্বার জোগাড় করলাম, কল দিলাম, কথা বললো না, মেসেজ দিলাম, সিন করলো না। সে তার পরিবারের কথা তখন এড়িয়ে যাচ্ছে। পরিজনের একজন বুড়ো লোককে বিয়ে করবে, তবুও এই বাড়ির সেই ছেলেকে নয়। আমি সিদ্ধান্ত নিলাম ওকে আমার কাছাকাছি আনার ব্যবস্থা করতে হবে, মুখোমুখি হতে বাধ্য করতে হবে। তার পরিবারের সাথে কথা বলে তাই করলাম। আর সেই ফাঁকে আমি বুঝতে পারলাম না আমি আবারও সেই পুরনো পথে হাসছি। জেদের বসে আমি তাকে জয় করলাম। আমাদের দুই পরিবারের দীর্ঘদিনের শত্রুতা আর আধা কাঁচকলা সম্পর্কে সেই তপ্ত মরুভূমিতে হঠাৎ এক পলাশ বৃষ্টি নামলো। সে আমার ঘরে এলো। ঠিক শরতের মেঘ সরিয়ে এক চিলতি রোদ এসে পড়ছিল আমার অন্ধকার ঘরে, আমার সেই অন্ধকারচ্ছন্ন জীবনে। আমি বিবাহিত হয়ে তাকিয়ে দেখলাম যে মেয়েটিকে একসময় ঘৃণা করার জন্য আমি হাজারো যুক্তি খুঁজতাম, সে আজ আমার চাদরের ভাঁজে পরম নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। কিন্তু সেই বিছানায় শুয়ে আছে ঠিকই, কিন্তু আমাদের মাঝখানে তখন অদৃশ্য একটা দুর্ভেদ্য প্রাচীর। লতানো গাছের মতো সে আমার ঘরে ঠাঁই নিয়েছে ঠিকই, কিন্তু সেই লতা আমাকে জড়িয়ে ধরেনি। আমি জয় করেছি তার শরীরকে, তার উপস্থিতিকে, কিন্তু তার সেই প্রাণখোলা হাসি, সেটা সেই হোয়াটসঅ্যাপে ছবিতে আটকেই পড়ে রইল। আমি জেদের বসে তাকে জয় করেছিলাম অনেকটা শিকল দিয়ে পাখি বাঁধার মতো, আর সেই জেদ মেটাতে গিয়ে আমি আবারও সেই পুরনো অহংকারী আমি পথেই হেঁটে চলেছি। তখনও যে অভিজাত্য তার ক্ষমতার জোরে আমি তাকে আমার করে নিয়েছিলাম, সেই একই ক্ষমতা তাকে আমার থেকে যোজন যোজন দূরে ঠেলে দিতে লাগলো দিনের পর দিন। তারপর সেই সাংসারিক জীবনে একের পর এক ভুল ঘটতে লাগলো, দাম্পত্য জীবনের কলহ বাড়তে লাগলো। অথচ আমি কী চেয়েছিলাম নিজের কাছে প্রশ্ন করার পর উত্তর পেলাম না। আমার জেদ আমার সত্তাকে আবারও সেই অন্ধকারচ্ছন্ন গলিতে হারিয়ে ফেললো। তার কোনো কথা নেই, কোনো অনুযোগ নেই, কিন্তু চাহনিতে সেই পরিচিত অবজ্ঞা। মনে হলো আমি স্পেস, তার জীবনটা একটা দুঃস্বপ্ন। সে স্বপ্নে তো ভুলেও নয়, দুঃস্বপ্ন আমাকে কখনো দেখেনি। আমার বুকে কখনো তার মাথা রাখতে হবে এটা সে কল্পনা করেনি। আমার স্পর্শ, আমার ঘ্রাণ, আমার ছায়াটাও সে সহ্য করতে পারছিল না। অথচ তখন চলছিল মানিয়ে নেওয়ার একটা অতি জঘন্য নাটকীয় খেলা। আমি তা চাইনি, অথচ এটা জানি অধিকাংশ মানুষ সংসারটা করে সংসেজে, কিন্তু তাকে সংসাজে দেখতে চাইনি আমি। আমি তাকে ভালোবেসেছি এটা নিয়ে সে সারাক্ষণ দ্বিধায় ভুগত। এটা অস্বাভাবিক নয়, আমি তাকে এমনটা ভাবতে বাধ্য করেছি।
সে খোলা আকাশে মুক্ত পাখির মতো ডানা মেলে উড়তে চাওয়া পাখি। আমি বশ শিকারী তাকে ভালোবাসার লোভ দেখালে সে ফিরবে কেন? ভালোবাসার অধিকার যেমন আছে তেমন ভালোবাসতে দেওয়া অধিকারও। আমার কাছে বিয়ে আর এই সংসার জগৎটা বরাবরই নাটকীয় মনে হতো। একটা মেয়ে সংসারে এসে সুখের চাদরে মুড়ে থাকলে পুরনো সব কিছু ভুলে গিয়ে নিজেকে সব কিছুতে সঁপে দেয়। এটাই ছিল আমার দৃঢ়বিশ্বাস, বলা যায় অন্ধবিশ্বাস। সংসারের প্রতিটি পুরুষ সেটাই ভাবে, কিছু মেয়েরা সেটাই প্রমাণ করতে উঠে লেগে পড়ে। কিন্তু সে আলাদা, তাকে তো আলাদা হতেই হবে। সে আমাকে প্রতিটি দিনই শিখিয়েছে সে আমার বুকে ঠাঁই চায়, কিন্তু আমি জোর করে কাছে টানলে নয়। খুব মন খারাপের সময় যখন মনে হবে কেউ নেই আমার, এই মনে ভীষণ অসুখ, তখন মুখ গুজে কাঁদার জন্য এই একটা বুকে সে তার চোখের পানি মুছতে চেয়ে বরাবর চোখ মুছে দিয়ে লম্বা একটা শ্বাস নিয়ে বুকের সাথে মিশে থাকা সেই অনুভূতিটুকুর সাথে প্রথম পরিচয় সে আমাকে করিয়েছে। সে আমার হাত ধরতে চেয়েছে, কিন্তু আমি শক্ত করে হাত ধরার পরে নয়। যখন মনে হবে এই হাতটা ধরলে আমার কাঁপুনিটা কমে যেত, আমার ভয় কেটে যেত, আমার দুঃখ বোঝার কথা শোনার কেউ আছে এমন মনে হতো তখন। আর আমাকে হাত ধরতে হয়নি, আমি হাত বাড়ানোর আগেই তার 5 আঙ্গুলের জায়গায় হয়েছে আমার 5 আঙ্গুলের ভাঁজে। সে আমার স্পর্শকে প্রতিবার অনুভব করতে চেয়েছে, আমি তাকে জোর করে নিজের সাথে চেপে ধরলে নয়। যখন সুখ দুঃখে গল্প করতে করতে মনের সব দুঃখ কষ্ট ব্যথা যন্ত্রণা উগড়ে দেওয়ার পর ভেজা চোখ দিয়ে মোছামুছির পর চোখকে চোখ স্থির হয়ে দুটো মন টেনে এক জায়গায় করে বলবে, আমার পুরো শরীর বিষণ্ণ ব্যথায় কাতর, আমাকে ছুঁয়ে দাও। ঠিক ঠিক তখন আমি তার সরে ছুঁয়েছি, তখন সে হাসেনি, আমি তার হৃদয় ছুঁতে চেয়েছি, আর তখনই সে ঝরঝর করে কেঁদে উঠল। আমি ওই কান্নার বৃষ্টিতে আমার শার্টের বুকটা ভেজানোর অপেক্ষায় ছিলাম। উপায়টুকু শুধু জানা ছিল না। সে আমার দিকে সরাসরি কখনো মুগ্ধ হয়ে তাকায়নি। তাকে কষ্ট দেওয়ার পর সে যখন পরে আমাকে আবার ভিন্ন একটা মানুষ হিসাবে আবিষ্কার করতে দেয়, তখন সে যেভাবে আমার দিকে চোরা দৃষ্টিতে তাকাতো সেটাই আমার জন্য মুগ্ধতার চাহনি ছিল। সে আমার কোনো কাজে হাত দিত না, কিন্তু গভীর রাতে যখন আমি ল্যাপটপে কাজ করতে করতে ক্লান্ত হয়ে ডেস্কে ঘুমিয়ে পড়তাম, তখন সে খুব শব্দবর্ণে এসে আমার গায়ের উপর কম্বলটা টেনে দিত। আমি টের পেতাম, কিন্তু চোখ মেলতাম না। খাবার টেবিলে সে কখনো আমার পছন্দের কথা জানতে চায় না, কিন্তু আমি লক্ষ্য করি যে তরকারিটা আমি একটু বেশি আগ্রহ নিয়ে খাই, পরের দিনগুলোতে সেই পদটাই সবচেয়ে নিখুঁতভাবে রান্না হয়। কোনো ঝগড়ামুখর বিকেলের পর আমি যখন বারান্দায় একা দাঁড়িয়ে থাকতাম, সে পেছন থেকে এসে পর্দা ঠিক করার বাহানায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতো। সে জানতো আমি জানি সে ওখানে দাঁড়িয়ে আছে। সে আমার স্পর্শ নিতে আসতো না, কিন্তু আমার উপস্থিতির আশেপাশে তার সেই নিঃশব্দ অবস্থানটুকু আমাকে বোঝাতো যে ঘৃণা করতে করতেও সে আমার অভ্যাসে পরিণত হয়েছে। সবচেয়ে অদ্ভুত ছিল তার সেই বিস্ময়মাখা চাহনি। মেয়েকে বকে নিয়ে যখন আমি লুটোপুটি খেলি, তখন সে আড়াল থেকে এক পলক তাকায়। সেই দৃষ্টিতে থাকাটা দ্বন্দ্বটা তাকে অবাক করে, এই ভেবে এই মানুষটাই সেই সেই এক মুহূর্তে অন্যরকম আমিকে আবিষ্কার করার আনন্দে তার চোখের মণি দুটো উজ্জ্বল হয়ে উঠত। রাতের বেলা যখন আমি অগরে ঘুমানোর ভান করি, সে মাঝে মধ্যে আমার হাতের তালু নিজের আঙ্গুল রাখে। জানি আমি ধরব না, তারপরও তার সেই ভেতর আঙ্গুলের স্পর্শ আমাকে শিখিয়েছে ভালোবাসা মানে স্পর্শ নয়, অনুভব করা। সম্পর্কের সবটুকু মাধুর্য যে সরাসরি প্রকাশ থাকে না, তা আমি তাকে দেখেই বুঝেছি। তার অবহেলা অবজ্ঞা পাহাড়ের মতো অটল, কিন্তু সেই পাহাড়ের খাদে নাম না জানা কত বনফুল যে লুকানো। একদিন সে চাদর তুলে ফেললো, হয়তো দেখা যাবে পৃথিবীর সমান একটা বাগান হয়ে আছে। তার অবহেলা অবজ্ঞা পাহাড়ের মতো অটল, কিন্তু সেই পাহাড়ের খাদে নাম না জানা কত বনফুল যে লুকানো। একদিন সে চাদর তুলে ফেললো, হয়তো দেখা যাবে পৃথিবীর সমান একটা বাগান হয়ে আছে। সে এখন আমার কন্যা সন্তানের মা, অথচ সে এখন আমার ভালোবাসার পুরোপুরি বিশ্বাসী নয়। এখন আমি তার চোখের দিকে না তাকিয়ে কথা বললে সে মনে করে সেই চোখ দিয়ে আমি অন্য কাউকে দেখছি। মুখ অন্যদিকে ফিরে কথা বললে সে হাজারে অহেতুক চিন্তা করে বসে থাকে। সে এখনও মনে মনে আমি তাকে ভালোবাসি না। আমি বৎশিকারী আর সেই অভিমানী উড়ালপঙ্খীর একাকী সংসারের বয়স মাত্র 4 দিন। এই 4 দিন আমি তাকে ভিন্ন ভিন্ন রূপে আবিষ্কার করেছি। অভিমানী স্ত্রী, যত্নবাদ মা,
সদ্য প্রেমে পড়া চঞ্চলা প্রেমিকা আর তার আমার দিদার সংসারে একটা প্রশ্নচিহ্ন। সে আজও আমাকে ভালোবাসতে বলেনি, আমিও চাই না বলুক। আমার তৃষ্ণা বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে গিয়েছে যে হাজারবার ভালোবাসি বললেও আমার তৃষ্ণা কমবে না। কিছু তৃষ্ণা আজন্মই থাকুক। গতরাতে সে আমার বুকের উপর উঠে এলো, সচরাচর এমন হয় না। আমি অবাক হলাম। এই তাজা সিদ্দিকী শুনুন। কে? কেমন হতো আমরা আগে থেকে প্রেমিক প্রেমিকা হতাম, তারপর বিয়ে করতাম, তখন এত কিছু তো হতো না। আমি মনে মনে হাসলাম। আগে থেকে প্রেমিক প্রেমিকা হলে আমরা এখন শুধু দম্পতি হতাম, যা আর 5টা দম্পতি হয়। বিয়ের পর প্রেমিক প্রেমিকা হতে পারে কজনা? আনিস পাথরের মতো বিছানায় বসে রইল। বুকটা হাঁপুড়ের মতো ওঠানামা করছে এখনো। কপালে বিন্দু বিন্দু নোনা ঘাম। রাতের শাওন আর তসিবের সাথে একটু মুভি দেখে শুয়েছিল। আর তারপর এইসব সাদা কাপড়, তাসনুবা। কপাল মুছল সে। গরম লাগছে হঠাৎ, অথচ এখানকার আবহাওয়া আজকে যথেষ্ট ঠান্ডা। অন্ধকারে চোখ সরে আসতেই সে দেখল ঘরের ভেতর তৌসিফ আর শাওন পাশাপাশি অবরে ঘুমাচ্ছে। ক্লান্তিতে দুজন একে অপরের গায়ের ওপর পা তুলে দিয়ে জড়িয়ে আছে। শরীরে পাথরের মতো ভারী লাগছে। সে ধীরে ধীরে উঠে গিয়ে জানালা মেলে ধরল। রাতের হিমেল হাওয়া হু হু করে ঘরে ঢুকে পড়ল। বাইরে এখন ঘুটঘুটে অন্ধকার মনে হচ্ছে। চারটি যেন ঢাকা পড়েছে। বৃষ্টি আসবে কি? ঘরের আবছা অন্ধকারে সে পাথরের মতো দাঁড়িয়ে রইল। চারপাশ নিস্তব্ধ, কিন্তু তার কানে তখনও আছে পড়ছে সমুদ্রের সেই ক্লান্ত গর্জন। স্বপ্ন আর বাস্তবের সীমারেখাটা এতটা ঝাপসা যে সে এখনও বুঝতে পারছে না সে কি সত্যি জেগে উঠেছে নাকি দুঃস্বপ্নে ডুব দিচ্ছে। কিছুক্ষণ পর ধাতস্থ হয়ে বিছানার কাছে গিয়ে ফোনটা হাতে নিল সে। হাতের তালু ঘেমে একাকার। কাঁপা কাঁপা আঙুলের ফোনের লক খুলতেই নীলচে আলোটা চোখে এসে বিঁধল। এমন সময় দেখলো রাত 3:15। ফোনের নেটওয়ার্ক বারবার লুকোচুরি খেলছে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনটা আবার বিছানায় রেখে দিল। খুব পরিচিত কোনো কণ্ঠস্বর শুনে ইচ্ছে করলো, কিন্তু পাশে শুয়ে থাকা তৌসিফের শাওন নিশ্চিন্তে ঘুম ভাঙানোর সাহস তার হলো না। তাজদাকে একবার ফোন করবে, কিন্তু কিনা ভাবতে ভাবতে সে আবার বিছানায় শুয়ে পড়ল। তিতির হঠাৎ ঘুম ভেঙে গিয়েছে। তার একটা পা তানসুবার গায়ের উপর। সে টের পেতে আলতোভাবে পা নামিয়ে নিজে জড়িয়ে ধরল শক্ত করে। অনুশোচনা হলো, সে রোজ এভাবে আপুর গায়ে পা তুলে ঘুমায়। আপুর বিয়ে হয়ে গেলে সে খুব খুশি হবে, এমনটা সবাই জানে। কিন্তু সত্যি কথা হলো তার খুব মন খারাপ হবে। সে ঘরে একা একা থাকতে পারবে না। শক্ত করে জড়িয়ে ধরে সে ঘুম জড়ানো কণ্ঠে ডাকলো, আপু। সাড়া নেই। তিতলি আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, তোমার গায়ে কি জ্বর? খুব গরম দেখছি। তাসনু এবার সাড়া দিল, না, ঘুমাও, কথা বলো না। তোমার সত্যিই জ্বর, নইলে তুমি ঘুমাচ্ছ না কেন? বেশি প্রশ্ন করো তুমি, চুপচাপ ঘুমাও। তিতলি আবারও ঘুমিয়ে পড়ার চেষ্টা করলো। আমি তোর মেয়েকে ডাকবো, সে হেরে। শাওনের কথা শুনে সবাই ফিক করে হেসে উঠল। শায়না মেয়ের ভেজা গেঞ্জিটা খুললে ফেলতে ফেলতে বলল, আমার মেয়ে জবাব দিতে শিখুক, তখন তোমাকে দেখে নেবে। কেন? তোর মেয়ে আমাকে কি করবে? তৌসিফ পাশ থেকে বলল, মামু, তোর কলিজা খামু। সবাই এক দফা হাসলো। তাজদার মেয়েকে নিয়ে সমুদ্রে নেমেছিল কিছুক্ষণ আগে। তারপর বালির মাটিতে ছোট ছোট পা দুটো ছাপ রেখেছে তার মা বাপের পায়ের ছাপের মাঝখানে। পুরো সময়টা জুড়ে ও হাসছিল, একটুও কান্না নয়। অবশ্য ঘুরতে পারলে ওর মতো খুশি আর কে হয়। তিতলি এসে শায়নার হাতে একটা সাদা টি শার্ট দিল। ভাইয়া দিয়েছে, ভালো করে গা মুছে দিতে বলেছে। তোমার ভাইয়া কোথায়? পুরনো বন্ধু পেয়ে গেছে, আনিস ভাইও ওখানে। মনে হচ্ছে ওরা একসাথে লাঞ্চটা ওখানেই করবে। ঝিমলি বলো, ঠিকই বলেছে, গা ভালো করে মুছে দাও, ঠান্ডা লেগে যাবে। রায়হান বলল, সবাই চলো, এখানে আর থাকতে হবে না, খুব বাতাস এখানে, ঠান্ডা লেগে গেলে সব আনন্দ মাটি। আশরাফও একই কথা বলো। তাসনুবা বলল, বাবুরা মায়েরা চলে যাক, আমি আর তিতলি এখানে থাকবো। তিতলি বলল, একদম একদম, শায়নারও যেতে ইচ্ছে করছে না। সাবরিনা বলল, আচ্ছা, আমি আর ঝিমলি ভাবি চলে যাই। শায়না বাবুনিকে করে আমার কোলে দাও। শায়না বলল, তাজদা সাহেব বলেছেন মা মেয়ের ছবি তুলতে।
সাবরিনা হেসে ফেলল। তাহলে থাকো। আশরাফ বলো, ওর ঠান্ডা লেগে যাবে। শায়না বুকের সাথে জড়িয়ে ধরে চাদরের আড়ালে রেখে ওর মাথা ঢেকে দিয়ে বলল, লাগবে না, তোমরা চলে যাও। জিবলি রাহানের দিকে তাকালো গলা হেলিয়ে। রাহান আশরাফের দিকে চেয়ে হেসে উঠল। যেতে চাচ্ছে না। আশরাফ সাবিনাকে বলল, তুমিও একই দলে নাকি? সাবরিনা হেসে ফেলল। তৌসিফ রুহাবকে কাঁধে নিয়েছে, শাওন তার ভাইপো আন্নাফকে। ওরা খুব মজা পাচ্ছে। কিছুক্ষণ পর সেখানে ঘোড়া এলো। তিতলি ঘোড়ায় চড়বে বলে বায়না ধরল। তৌসিফ ঘোড়াশোয়ালাকে বলো, ওকে নিয়ে যেন সমুদ্রের মাঝখানে ফেলে দিয়ে আসে। তিতলি মন খারাপ করে দাঁড়িয়ে রইল। তৌসিফ হো হো করে হাসতে হাসতে বলল, শাওন, একে এখানে বেঁধে দিয়ে চলে যাব। শাওন বলল, আমার কাছে বেছে দে। পয়সা দে। নগদ 5 কোটি। দূর হালা, 5 টাকাও নাই। তিতলি বলল, শাওন ভাই মজা করবে না, আমি সত্যি সত্যি ঘোড়ায় চড়বো। তুমি পারলে মাথায় চড়ে বসো, কোনো আপত্তি নেই তাহলে বোন। তিতলি রাগ করে বলল, আপনারা আমার সাথে মজা করছেন? তৌসিফ ব্যঙ্গ করে বলল, ফারানা আমরা মজা করছে না। শাওন হো হো করে হেসে উঠল। তিতলি শেষমেশ ঘোড়ায় চলল। তাসনুবার এইসবে ইন্টারেস্ট নেই। সে আশেপাশের মানুষজনকে লক্ষ্য করছে। বেশিরভাগ মানুষের ড্রেস সেন্স ঠিক নেই। তাই আবার মানুষকে হাজারটা জ্ঞান দেয় এটা সেটা নিয়ে, সামান্য ড্রেস সেন্সটুকু নেই। একটা মেয়ে কোমরে বাচ্চা নিয়ে চোখ কুচকে সমুদ্রের দিকে চেয়ে আছে। ড্রেসটা ঠিকঠাক আছে, কিন্তু চুল এমন করে বেঁধেছে মনে হচ্ছে পাড়ার ঝগড়ুটে মহিলা। বাচ্চাটা খুব কিউট। সে কাছে এগিয়ে গেল, বাচ্চাটাকে আদর করলো। বাচ্চাটা হাসলো। আদর করে তানচুবা আবারও দূরে সরে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ পর ওই মহিলার স্বামী এলো। মেয়েটিকে উদ্দেশ্য করে ডাকলো, মেহবুব। তোমার ধারণা ঠিক, বাচ্চাটি বাবার মতোই হয়েছে। গতরে দেখে মনে হচ্ছে আইরিনের লোক। লোকটা এসে স্ত্রী উঁচু করে বাঁধা চুল খুলে দিল ক্লিপটা খুলে দিয়ে। তারপর বাচ্চাটাকে কোলে নিয়ে স্ত্রীর হাত শক্ত করে ধরে টেনে নিয়ে যেতে লাগলো। তাসনুবা ছোট্ট করে বলো, নাইস। কিছুক্ষণ পর দেখা গেল মেয়েটি ছেলেটাকে কোলে নিয়ে বালুর উপর অদ্ভুতভাবে বসে বলছে ছবি তুলতে। তার হাজবেন্ড কোমরে হাত দিয়ে হতাশ হয়ে মা ছেলেকে দেখছে। বেচারাকে নিশ্চয়ই মেয়েটা খুব জ্বালায়। ইউ হোয়াইট বাট সুইট কাপল। বাজার এলো তার বন্ধু বান্ধব নিয়ে। সে সবার আগে দৌড়ে দৌড়ে এলো। শায়না চাদরে ভালো করে মাথা ঢেকে ঢুকে নিল তার ইশারায়। আনিসের সাথে আসছে তারা। তাজদার হাতের ইশারায় তাসনুবা, তিতলি আর তৌসিফকেও ডেকে নিল। তারা সবাই কলেজের একসাথে পড়েছিল, যদিও আনিসের সাথে পরিচিত হয়েছে ব্যাংকের গ্রাহক হিসাবে। সবার সাথে তাজদার পরিচয় করিয়ে দিল। ওরা সবাইকে দেখে বলো, এখানে তো চাঁদের হাট বসে গেছে। তাজদার শায়নাকে দেখিয়ে দিল, শায়না জামান। শায়না সালাম দিল। তারা সালাম নিয়ে কুশলাদি বিনিময় করলো। বাবুকে কোলে নিয়ে তাজদারকে বলো, বাপকা বেটি। তাজদার বলো, সেটাই বেশি ভয়ের। সবাই একসাথে হো হো করে হেসে উঠল। তাসনুবা আসতে তাজদার বলল, নোভা। তাসনুবা সালাম দিল। তারা সালাম নিল। নোভার শোরুমে আমরা গিয়েছিলাম কিন্তু। জি মনে আছে। আবার যাবেন? গতবার আমি বেঁচেছিলাম, আপনাদের সময় দিতে পারিনি। অবশ্যই যাব। আনিস বলো, ওটা জেন্টস শপ, জানলে আমিও যেতাম। সবাই তার কথা শুনে হেসে উঠল। আরে না আনিস সাহেব, বোনকে নিয়ে গিয়েছিলাম। ও তো নোভাকে চেনে। পেজে দেখে ড্রেসের কালেকশন, এই আর কি। তাসনুবা বলো, ভাইয়া আরেকবার ঘুরে আসবেন, চা কফি মাস্ট খেতেই হবে। আনিস ভাই আপনিও। ঝিমলি বলল, আনিস ভাইয়ের বিরিয়ানি চাই, চা কফিতে হবে না, বেয়াই লাগে কিন্তু। তাসনুবার ফোনে কল এসেছে। সে যাওয়ার অনুমতি চেয়ে বলল, এক্সকিউজ মি। তাজার অনুমতি দিল। তাসনুবা কানে ফোন চেপে যেতে যেতে ঝিমলিকে চোখ রাঙালো। ঝিমলি হাসলো। রায়হান বলল, সবার লাঞ্চ একসাথে হবে, যাওয়া যাবে না, চলুন। তারা রাজি হতে চাইল না, কিন্তু তাজদার সিদ্দিকীও তারা চেনে। নাছোড়বান্দা, দুর্ভাগ্যবশত তার সাথে দেখা হয়ে গিয়েছে, এখন তার ছাড়াছাড়ি নেই। বন্ধুদের পেয়ে তাজদারের উচ্ছ্বাস দেখে শায়না বিড়বিড় করে বলল, সাহেবের খুশি তো ধরে না। তাজদার তার কথা শুনে ঘাড় বাঁকিয়ে তাকালো। শায়না বলো, ক্যারি অন। তাজদার চোখ বড় বড় হয়ে গেল। সর্বনাশ, সে ছবি তুলবে বলেছিল। থাক, মাপসাপ করে দিলাম। শায়না মেয়েকে নিয়ে সরে গেল।
সাবরিনা আর ঝিলমির সাথে কথা বলতে বলতে চলে যেতে লাগলো। সবাই ফ্রেশ হবে, কিছুক্ষণ পর লাঞ্চ। তাজদার বন্ধুদের রায়হান আর আশরাফের সাথে পাঠিয়ে দিল। তারা সবাই একসাথে কথা বলতে বলতে রিসোর্টের দিকে এগোচ্ছে। তাজদার ক্যামেরা নিয়ে শায়নাকে ডাকলো। মমতাজ বেগম, আসা হোক। জিমলি আর সাবরিনা অনেক ছবি তুলেছে, তাই তারা শায়নাকে বলল, যান, আপনারা জন এসেছে। শায়না শেওরিকে বুকের সাথে জড়িয়ে তাজদার সেদিকে দিকে ভুরু কুঁচকে তাকিয়ে এগিয়ে আসতে লাগলো। মেয়েকে সে শেরিন বলে ডাকবে ঠিক করেছে, কারণ তার নামের সাথে মিল আছে। অবশ্য আদর করে ময়না, শালিক, আরও কত কিছু ডাকে। তাজদার তার সামনে গিয়ে কাছ থেকে ছবি তুলছে। শায়না হাঁটতে হাঁটতে বলল, দরকার নেই আমার। তাজদার ক্লিক করেই যাচ্ছে। আমার ছানাটিকে দেখান।